আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছে, তোমাদের বাংলা বই অর্থাৎ বাংলা ফার্স্ট পার্ট বইয়ে বই পড়া নামে একটা গল্প রয়েছে। এই গল্পটা লিখেছেন হচ্ছে প্রমথ চৌধুরী। তো এই গল্পটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে, তাই তোমাদেরকে অবশ্যই এই গল্পটা পড়তে হবে। আজকের এই ক্লাসে আমরা লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি সম্পূর্ণ গল্পটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো। দেখো, গল্পটি হচ্ছে বই পড়া। এটি লিখেছেন হচ্ছে প্রমথ চৌধুরী। এখন আমরা হচ্ছে লেখক চৌধুরী সম্পর্কে কিছুটা জেনে নিই। প্রমথ চৌধুরী 7ই আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। অবশ্যই তোমাদেরকে জন্মসালটা মনে রাখতে হবে। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ সাহিত্যর উপর প্রথম এমএ ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য হচ্ছে বিলাতে যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যর অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় হচ্ছে মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল হচ্ছে বীরবল। দেখো, প্রমথ চৌধুরী কিন্তু সাহিত্য ছদ্মনাম ছিল হচ্ছে বীরবল। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা অনেকগুলো এমসিকিউতে কিন্তু আসে। তার সাম্প্রদায়িক সবুজ পত্র বাংলা সাহিত্য চলরীতি ভাষারীতি পরিবর্তনের অগ্রণীতি ভূমিকা পালন করে। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যের নতুন গদ্যধারা হচ্ছে সূচিত হয়। তোমরা একটু লক্ষ্য করো, বাংলা সাহিত্যের নতুন গদ্যধারা কিন্তু সূচিত হয়েছে প্রমথ চৌধুরী দ্বারা। তার উল্লেখযোগ্য হচ্ছে গ্রন্থ। এই যে এইগুলা যে আছে এগুলো কিন্তু গ্রন্থ, এগুলো কিন্তু মনে রাখতে হবে কোনগুলা হচ্ছে গ্রন্থ, কোনগুলা হচ্ছে প্রবন্ধ। বীর বলে হালকথা, রায়েতের কথা, চার ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীলনহিত, সনেট পঞ্চত্ব, পথচারণ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গ্রন্থ। প্রমথ চৌধুরী 2 সেপ্টেম্বর 1946 সালে হচ্ছে কলকাতায় পরলোক গমন করেন। অর্থাৎ 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন এবং 1946 সালে হচ্ছে কলকাতায় হচ্ছে মৃত্যুবরণ করেন। এখন আমরা সম্পূর্ণ গল্পটা একটু পড়ব। তোমরা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো। বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো। আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। অর্থাৎ এখানে কবি বলছে যে বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো। কবি কাউকে হচ্ছে পরামর্শ দিতে চান না বই পড়তে, অর্থাৎ বই পড়া সম্পর্কে। প্রথমত এইখানে কিন্তু এটা মনে রাখতে হবে। দেখো, প্রথমত কবি কি বলছে, সে পরামর্শকে গ্রহণ করবে না, কেননা আমরা জাত হিসেবে কিন্তু শৌখিন জাত নই। এটা অবশ্যই তোমাদেরকে বানানটা খেয়াল করতে হবে, শৌখিন জাত নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবে, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দরিদ্র দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রাধান্য সমস্যা, তখন সেই জীবনযাপনকে সুন্দর করা মহৎ করা প্রস্তাব অনেকের কাছে নিরর্থ এবং নির্মম ঠেকবে। আমরা সাহিত্য রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্দাহ। অর্থাৎ আমরা যে শিক্ষার যে ফলটা রয়েছে এটার জন্য কিন্তু আমরা সকলে কিন্তু উদ্দাহ। তো প্রথমে পরামর্শ, তিনি প্রথমে যে কথাগুলো বলেছেন সে পরামর্শকে গ্রহণ করবে না। দ্বিতীয়ত হচ্ছে সকলে তা হচ্ছে কুপরামর্শ মনে করবে। অবশ্যই এগুলো তোমাদের খেয়াল করতে হবে। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ে জ্বালা ও চোখের জল দুটোই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলো আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষা সাহিত্য আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুক সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রথম অঙ্গ সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। লোকে যা সন্দেহ করে তার কারণে এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্য সার্থকতা বোঝে না। অবশ্যই তোমাদের এটা খেয়াল করতে হবে। দেখো, কে সাহিত্যর সার্থকতা বোঝে না? ডেমোক্রেসি কিন্তু সাহিত্য সার্থকতা বোঝে না, তবে শুধু অর্থের সার্থকতা। ইনি কি বুঝে? সাহিত্য সার্থকতা বোঝে না, বোঝে কি হচ্ছে অর্থের সার্থকতা। এগুলো খেয়াল করতে হবে। ডেমোক্রেসি গুরুরা চেয়েছেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিশুরা তাদের কথা উল্টো বুঝে সকলের হতে চায় বড় মানুষ। এই ডেমোক্রেসি যে রয়েছে এর গুরুগুলা চেয়েছিলেন যে সবাইকে হচ্ছে আর শিক্ষিত করতে, কিন্তু এর যে শিষ্যগুলা রয়েছে সকলে বুঝে তারা বুঝতে পারে যে বড় মানুষ হতে হবে।
একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়ে ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করছি। এরপর স্পষ্ট বাধিত সংক্রমণ স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপর পড়েছে। সুতরাং সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনে তাদের একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই। এটি পেশাদারদের মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ভাণ্ডার জ্ঞান নয় এ শর্ত তো প্রত্যক্ষ, কিন্তু সমান পার্থক্য না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ভারেও ভাবেনি। অর্থাৎ এটাকে তোমাকে খেয়াল করতে হবে। এর যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতি ভারেও ভাবেওনি। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতির জ্ঞানও বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টি কিন্তু মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল সচল সোরাক ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যর অপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরে সত্য, স্বপ্ন এই সকলের সমবয় সাহিত্যর জন্ম। অপরনাহ শাস্ত্রের ভিতর যা আছে যেসব মানুষের মনের ভগ্নাংশ, তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি তার মনোগঙ্গার তোলার জল। তার সম্পূর্ণ স্রোত অবমোহনকাল সাহিত্যর ভেতরে চল্লাশে সবেগে বয়ে চলে, এবং সেই গঙ্গা অবমাহন করে আমরা সকল পামুক্ত হব। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য উপায়ন্তর নেই। ধর্মের চর্চা যায় কি মন্দিরে বা বাইরে করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতি চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি দরকার সাহিত্য চর্চার জন্য। ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এসব কথা যদি শর্ত হয় তাহলে আমাদের মানতে হবে যে সাহিত্যর মধ্যে আমাদের জাত মানুষ হবে। সেজন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। আমাদের মনে হয় এ দেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এ কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ আবার হেসেও উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতা করছি নে, অদ্ভুত কথা বলছি নে। যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখা চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তা সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টেনে তাহাকে রসিকতা হিসেবে গ্রহণ করবেন। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতাকর্ণের অভাব নেই, এবং আমরা আমাদের ছেলে মেয়েদের দ্বারস্থ করে নিশ্চিত করে থাকি, বিশ্বাস করে যে সেখান থেকে তারা কতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে তা সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক, মনোরাজ্য দান গ্রহণ সাপেক্ষ। অথচ আমরা দাতার মুখ চেয়ে গৃহকতার কথাটা একেবারেই ভুলে যাই। এ শর্ত ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারে, তার কৌতূহল উদ্দীত করতে পারে, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারে, মনোরাজ্যর ঐশ্বর্য সন্ধান দিতে পারে, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারে। এর চেয়ে বেশি শিক্ষক কিছুই করতে পারেন না। তিনি যথার্থ গুরু, তিনি শিষ্যর আত্মাকে উদ্ভিদিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজেই গড়ে তোলে।
নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে, বিদ্যা সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়। গুরু উত্তর সাধক মাত্র। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। সেখানে ছেলে মেয়েদের বিদ্যা গোলানো হয়, তারা তা যত্ন করতে পারুক আর নাই পারুক। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দা গিন্নিতে জিঘ্নশীর্ণ হয়ে কলেজ থেকে ফিরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণ সাহায্যের পেপারটা পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেক মা আছে যারা শিশুকে সন্তান ক্রমশয়ে গরুর দুধ গোলাটুকু শিশুর স্বাস্থ্যকর বা বড় বৃদ্ধি সর্বপ্রধান উপায় মনে করে। দুধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির ওপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর প্রীতকুলের নেই। তাদের বিশ্বাস ও বস্ত্র পেটে গেলেই উপকার হবে। কাজে শিশু যদি তা গিলতে আপত্তি করে, তাহলে সে যে বেয়ারা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ নেই। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে তখন এই দুধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নড়তে এবং হাত পা ছুটতে শুরু করে এবং স্নেহবহে মাতা বলেন, আমার মাথা খা, মোরা মুখ দেখো, এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক ঢোক ইত্যাদি। মাতার উদ্দেশ্যে সে খুব সাধু, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলার কওড়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর মোরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজে শিক্ষার পদ্ধতি ঠিক ওই ধরনের। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন ইনফ্যান্ট লিভারে গোতাসু তা বলা কঠিন, কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাকব, প্রফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুঠিস্থ হই। শিক্ষাশাস্ত্রে একজন জগৎবিখ্যাত ফার্সি শাস্ত্রী বলেছেন যে সময়ে ফার্সি দেশে শিক্ষা পদ্ধতি যতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই দ্য ইল্ডার্স, অর্থাৎ তারা পাস করতে পারেনি বা চায়নি, তারাই ফ্রান্সকে সুরক্ষা করছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল জোগাইছিল। তাই এই স্কুল পালানো ছেলে মেয়েদের দল থেকে সেই যুগে ফ্রান্সে যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। সেই যুগে ফ্রান্সে কীরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবুও আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি রয়েছে তার চাইতে যে শিক্ষা পদ্ধতি কিছুতেই নিকৃষ্ট ছিল না। সকলেই জানে যে বিদ্যালয়ে মাস্টার মহাশয় নোট দেন এবং সেই নোট মুখস্থ করে তারা পাশ হয়। এই জুড়ি আর একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ শুরু করে উত্তরক কামানোর গুলি পর্যন্ত গোলারুদ্ধ করে, তারপর একের পর এক সবগুলো উগলে দেয়। এর ভেতর দিয়ে অসাধারণ কৌশল আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গেলা আর গোলানো দর্শকের কাছে তামাশা হলো, বাজিকের কাছে তা প্রান্তকর ব্যাপার ও কারদানি করা তার সাপেক্ষে যেন কষ্টসাধ্য, তেমনি উপকারীকে বলা বাহুল্য। সে বেচারা লোহার গোলারুদ্ধ এ কোণা জীর্ণ করতে পারেন না। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদপ্তর নানা আকারের ও নানা প্রকারে গোলারুদ্ধ বিদ্যালয়ের গোলারুদ্ধ করে পরীক্ষা তা উদ্দীপিত করে দেয়। এর জন্য সমাজ বহবা করে দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এ জাতির প্রাণশক্তি বাড়ছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ হয় তার স্থলে মারাত্মক, কেননা আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েদের স্বশিক্ষিত হবার সে সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে। আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পতিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে বেশি কিছু থাকে না, যদি না তার প্রমাণ
অন্তত করা হয়। সৌভাগ্যের বিষয় এই জীর্ণ প্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, হ্যান শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বোধ করতে পারে না। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের ওপরে স্থান দেই এই কারণে যে এই স্থলে লোকের স্বেচ্ছায় স্বচ্ছ মন্দিরটিতে সহশিক্ষিত হবার সুযোগ পায়। প্রতিটি লোক তার সহায় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্য জ্ঞানের পথে এগিয়ে নিতে যেতে পারে। স্কুল কলেজে বর্তমানে আমাদের যে অপকার রয়েছে সেই অপকার প্রতিকারের জন্য শুধু নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল। অতঃপর আমরা জিজ্ঞাসা করতে পারি যে বই পড়ার পক্ষ নিয়ে এ ওকাতি করবার বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কেউ মানে না। আমার উত্তর, সকলের মুখে মানলেও কাজে মানে না। মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর তারা এক নয়। বাংলা শিক্ষিত সমাজ যে পূর্বদলভুক্ত নয় এ কথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটেও অপর বাধ্য না হলে বই স্পর্শ করে না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলেদের বাপেরা যে নজির পড়ে, দুয়েই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়ে। সেজন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়, কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরভুক্তির কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়া আমরা কতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নমস্কার দিলেই দিয়ে ফেলি। অথচ এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনে সন্দেহ নেই। একমাত্র উদরবুদ্ধিতে মানুষের স্পর্শ মনসন্তুষ্টিত না। এ কথা আমরা সকলে জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, কিন্তু এ কথা আমরা সকলে মানি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। দেহ রক্ষা অবশ্য সকলে কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয়। মানবের ইতিহাসে পাতায় পাতায় লেখা রয়েছে, মানুষ প্রাণ মনের স্পর্শ যতই হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে এবং মনকে সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর সে জাতি তত নিরানন্দ, যে জাতি তত নির্জীব। একমাত্র আনন্দের স্পর্শকে মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সৌরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্যচর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ যে জাতির জীবনাশক্তি হ্রাস করা। অতএব কোনো নীতির অনুসারে তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিও নয়, ধর্মরীতিও নয়। কাব্যমৃত্যে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই যে নির্জীব এ কথা যেমন শর্ত, সে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমনি শর্ত। আমাদের শিক্ষার আমাদের নির্জীব রয়েছে। জাতির আত্মরক্ষার জন্য এ শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এ বিষয়ে আমরা নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলে আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চা সপক্ষে এত বাক্য ব্যয় করলাম। সে বাক্য আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কি না জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কমল সুরে আলাপ করা আর চলে না, মনের আপেক্ষ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ গল্পটা। এখন আমরা এই গল্পের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন বা শব্দ এখন দেখে নিব। শৌখিন মানে রুচিবান, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে অথবা মনে রাখতে হবে। উৎদহ মানে ঊর্ধ্ববাহু, মানে আতলাহের ওঠানো। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, আর ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। তারপর সুসার মানে প্রাচুর্য, জজ মানে যিনি বিচার করেন, যিনি বিচারক। ভারেও ভাবনি মানে রিক্ত বা শূন্য। এই দুইটা মনে রাখতে হবে, রিক্ত বা শূন্য। এটা এমসিকিউ এ অধিক আসে।
আববহনকাল মানে হচ্ছে চিরকাল, তুল্লাসে মানে হচ্ছে আনন্দে, অবগাহন মানে সর্বাগ্য ডুবিয়ে গোসল, উপায়ন্তর কোনো উপায় নেই যার, স্বশিক্ষিত মানে হচ্ছে নিজে নিজে শিক্ষিত। এখানে অনেকে তোমরা কনফিউজ থাকতে পারো যে স্বশিক্ষিত এবং সুশিক্ষিতর মধ্যে হচ্ছে পার্থক্য। স্বশিক্ষিত মানে হচ্ছে নিজে নিজেই শিক্ষিত, এটা অবশ্যই তোমাদের খেয়াল করে মনে রাখতে হবে। প্রচ্ছন্ন মানে গোপন, জিহ্ন মানে হচ্ছে হজম, তারপর অত্যাহতি মানে হচ্ছে মুক্তি, গোতাসু মানে হচ্ছে মৃত, এটা মনে রাখতে হবে। গোতাসু মানে হচ্ছে মৃত, গোলারুদ্ধকরণ মানে গিলে ফেলা, কারদানি মানে হচ্ছে বাহাদুরি, উদরমূর্তি মানে পেট ভরানো, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, দাতাকণ্ড মানে হচ্ছে মহাভারতের বিশিষ্ট চরিত্র, কুন্ত্রীপুত্র দানের অন্য, এগুলা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে না। কেতাবি, কেতাব অনুসরণ করে যারা হচ্ছে চলে, এটা হচ্ছে ইসলাম ধর্মে। এখন আমরা হচ্ছে এই গল্পের সম্পূর্ণ হচ্ছে মূল ভাব বা হচ্ছে পাঠ পরিচিতি জানবো, যেটাকে আমরা হচ্ছে মূল ভাব দিয়ে আখ্যান দিয়ে পড়তে হয়। চলো আমরা হচ্ছে এর মূল ভাব এক নজরে পড়ে নেই। বইপড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরি বার্ষিক সভায় প্রবন্ধটি পতিত হয়েছিল। আমাদের পাঠচর্চার অনভ্যাস যে শিক্ষা ত্রুটির ব্যবস্থা ত্রুটির জন্য ঘটেছে তা সহজে লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকারী নয় এমন সব কিছু এদেশের অনর্থক বলে বিবেচনা করা হয়, সেজন্য বই পড়ার প্রতি লোকেরা অনীহা দেখায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার, কারণ সুশিক্ষিত লোক মানে হচ্ছে স্বশিক্ষিত, আর স্বশিক্ষিত মানে হচ্ছে নিজে নিজে শিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, তার জন্য বই পড়া অভ্যাস বাড়াতে হবে। এই জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন, বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করে। এই ছিল তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত সম্পূর্ণ গল্প এবং হচ্ছে তোমাদের পাঠ পরিচিতি বা হচ্ছে মূল ভাব। তো আগামী ক্লাসে আমরা হচ্ছে এই যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলন বা হচ্ছে বহু নির্বাচনী এবং সৃজনশীল যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণ সমাধান করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা হচ্ছে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।